আমি যেভাবে রাজনীতিটা পাচ্ছি সেই অনুযায়ী বিশ্লেষণ করব। আগামী দিন আরেক রকম আসলে, যার জন্য আমাদের অনেকে ভুল বোঝে যে আপনি তো 6 মাস আগে একরকম বলেছিলেন, আজকে আরেক রকম বললেন। বিশ্বাস করেন প্রচুর লোক আমাদের ভুল বোঝে, কিন্তু রাজনীতি যেভাবে উঠে আসে আমরা সেইভাবেই ব্যাখ্যা করি। আজকের দিনে কিন্তু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি কিন্তু রাজধর্ম পালন করেছেন। উনি তৃণমূল কংগ্রেসের কয়েকজন ছোট গোষ্ঠী 6 জন তাদেরকে নিয়ে আজকে আলাদা করে বৈঠক করেছেন। তাদেরকে উনি আশ্বস্ত করেছেন যে আপনাদেরকে বিরোধীদের বাইরেও অতিরিক্ত সময় দেওয়া হবে যাতে আপনারা কথা বলতে পারেন। আমরা তো সেটাই চাই যে বিধানসভা ফর অপোজিশন, অপোজিশন। এবং একই সাথে বলেছেন যে শোভনদেব চট্টোপাধ্যায় বা এই গোষ্ঠীকে বসার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করবেন। দেখুন, এটা স্বাভাবিক, এটা সৌজন্য, এটা সংসদীয় গণতন্ত্র, এটাই আমরা চাই। কিন্তু সামগ্রিক যে ছবিটা, সেই সামগ্রিক ছবিতে কিন্তু আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে যে এইটা জানি এমন না হয় যে বিধানসভার বিরোধী যারা গোষ্ঠী তারা যদি সরকার নিয়ন্ত্রিত হয় তাহলে কিন্তু আমি বলবো যে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হবে এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি কিন্তু সেটা অবক্ষয় হবে। যদি প্রধান বিরোধী গোষ্ঠী তার নেতৃত্ব তারা যদি আপোষ করতে থাকে, সেটা যে কতটা ক্ষতিকারক হতে পারে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য, সেটা আমার মনে হয় না এটা বোঝানোর আলাদা কোনো দরকার আছে। 4-5টা প্রশ্ন রাখছি। একটা হলো, অরূপ বিশ্বাস আজকে চিঠি দিয়েছেন, কেন চিঠি দিয়েছেন, কী অবস্থায় চিঠি দিয়েছেন, কোন পরিস্থিতিতে চিঠি দিয়েছেন? এই অরূপ বিশ্বাসকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী হিসাবে দেখেছি। এই অরূপ বিশ্বাসকে তো আমি আজকে চিঠির মধ্যে যে কয়েকটা কমপ্লেন আমি দেখলাম, আপনি তো আগে কোনো দিন বলেননি। যেই মুহূর্তে আপনাকে ডাকা শুরু হলো মেসি কাণ্ডে, তারপরে আপনার কি মানে হুঁশ আসলো যে এই অ্যাকাউন্টটার এই প্রবলেম, এই গোষ্ঠীগত প্রবলেম, এই অ্যাকাউন্ট অপারেট করা যাবে না? আপনি কি সত্যিই এই চিঠিটা আপনাকে বাঁচানোর জন্য তৈরি করেছেন? আপনি কি কোনো সওদা করে এই চিঠিটা তৈরি করলেন? আপনাকে তো আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতো সেই অনুযায়ী আপনি চলতেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলতো পশ্চিম দিকে সূর্য উঠছে, তাই আপনি মানতেন। এবং চিঠিটা দেওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে আপনি হাজিরায় পৌঁছালেন একেবারে। এবং হাজিরা শুধু নয়, মধ্যে যোগ আছে, হাজিরা শুধু নয়, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 ঘন্টা হাজিরায় থাকছে, 9 ঘন্টা, হ্যাঁ, অরূপ বিশ্বাস 3 ঘন্টা, অরূপ 3 ঘন্টা, এবং চেহারা দেখে মনে হচ্ছে না যে কোনো রকম অস্বস্তিকর অবস্থায় আছে। এবং অরূপের যে পরিস্থিতি আমি দেখলাম, আমি একটু চিন্তিত এই কারণে যে অরূপ কেবলমাত্র মেসিকাণ্ডে নয়, অরূপ এন্টার টালিগঞ্জ ইন্ডাস্ট্রি এবং টালিগঞ্জ রিলেটেড একের পর এক অভিযোগ। আজকে সাধারণ মানুষ যে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, সেই ক্ষোভ বিক্ষোভ আমি নিশ্চয়ই পছন্দ করব না, কিন্তু ক্ষোভ বিক্ষোভের পেছনে যথেষ্ট কারণ আছে। ফলে আমার প্রশ্নটা হচ্ছে যে শেষ পর্যন্ত যদি কেউ আলাদা গোষ্ঠী করে, বিধানসভায় আলাদা গোষ্ঠী করে তার মানে শাসকের মনমর্জি মতন চলে, তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, বা অরূপ বিশ্বাস যদি হঠাৎ করে মানে মানে বোধোদয় হয়, হৃদয় পরিবর্তন হয়ে গিয়ে যদি বলে যে ভাই অপারেশন করা যাবে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দাও, তারপরে যদি তাকে 2 ঘন্টা জেরা করে ছেড়ে দেওয়া হয়, তাহলে এবং শেষ পর্যন্ত যদি বড় ধরনের মানে ন্যায় বিচার না পাই, তাহলে কিন্তু এটা খুব দুঃখজনক ঘটনা হবে। এবং এই দুঃখজনক ঘটনাটা কিন্তু মহারাষ্ট্রে হয়েছে, এই দুঃখজনক ঘটনাটা কিন্তু কর্ণাটকে হয়েছে, এই দুঃখজনক ঘটনাটা কিন্তু বিজেপি শাসিত বহু রাজ্যে হয়েছে। এইবার আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে যে আমি এই মুহূর্তে কি দেখছি, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই তার দলটা বিভাজিত হয়েছে। দিল্লিতে বিভাজিত হয়েছে সংসদীয় দল, এবং ঋতব্রতর নেতৃত্বে যে বিরোধী দলে আত্মপ্রকাশ করেছে আরেকটা গোষ্ঠী, ছোট্ট একটা গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এইরকম একটা অবস্থাতে, এবং তার ফান্ড সিজ হওয়া মানে কিন্তু এটা আপনাকে একটু বলে রাখি সুমনদা, সেটা হলো যে এটা কিন্তু সেটেল ফাইনালি, এটা যদি ডিসপিউট হয় ফাইনালি কিন্তু সেটেল হবে কোর্টে। তার কারণ কোর্টে তখন সিদ্ধান্ত হবে যে সাধারণভাবে প্রথমেই বলে যে আগে অ্যাকাউন্টটা ফ্রিজ করুন, তারপর সিদ্ধান্ত। এটা কিন্তু আগে সিদ্ধান্ত হবে যে অরিজিনাল মানে তৃণমূল কোনটা, অরিজিনাল তৃণমূল 2/3 মেজরিটি নিয়ে যারা সংসদে চলে গেছে বা এখানে চলে আছে তারা হবে। ফলে সেই ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কিন্তু এই ফান্ডটা বেরিয়ে যেতে পারে, এবং হয় সিজ করে মানে ফ্রিজ করে রেখে দিল, অথবা যতক্ষণ পর্যন্ত মানে যদি সেটেল হয় যে 2/3 মেজরিটি মানে ঋতব্রতদের সাথে আছে, ঋতব্রতরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তাহলে কিন্তু ফান্ডের অধিকার তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটা যেমন একটা দিক। এবার ভবিষ্যৎ নিয়ে বলি, গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন হকারদের প্রশ্নে।
আমি কিন্তু বলবো যে এর পরেও ঋতব্রত যতটা লোক জড়ো করতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার থেকে বেশি করেছেন। অবশ্যই ক্ষয়িষ্ণু মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী দিন আদতেও তিনি দাঁড়াতে পারবেন এই মানে এরকম অবস্থা আমি এখনও দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরেও আমি বলবো যে কয়েকজন বিধায়ক বা সাংসদ বেরিয়ে গেছেন, ইনক্লুডিং কাকলি ঘোষ দস্তিদার, কারো দম নেই যে নির্বাচনে এককভাবে লড়ে জয়ী হয়ে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হোক ভালো হোক শেষ পর্যন্ত তার নামে ভোটটা হয়। যে 40.68% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পেয়েছে। এবং আমি শুভময়ের সাথে একমত। শুভময় খুব গুরুত্বপূর্ণ একটা আজকে পূর্বাভাস দিল যে যদি বসিরহাটের মতন কনস্টিটিউয়েন্সিতে উনি দাঁড়ান তাহলে সংখ্যালঘু মুসলিম ভোটেই উনি জিতবেন, এবং সেক্ষেত্রে কিন্তু দেশের রাজনীতিতে উনি ভেসে শুধু থাকবেন না, প্রবল প্রতিপক্ষ হয়েও উঠতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.